সুন্দর করে। দেখো আগে আমি এই তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটার উপর একবার ডিসকাস করেছিলাম, কিন্তু সেটা ওই অডিওটা মিউট থেকে যাওয়ার জন্য তোমার কি বলে প্রত্যেকে পাওনি আর কি, ওটা বা বুঝে বুঝে উঠতে পারোনি টেকনিক্যাল ইস্যু। এনিওয়ে, এখানে আমি তোমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা চ্যাপ্টার ওয়াইজ মানে পুরোটাই আজকে ফার্স্ট চ্যাপ্টারটা আলোচনা করবো, ঠিক আছে? দেখো একটা মিটিং এখানে 40 মিনিটস পর্যন্ত হবে। মিটিংটা যদি কমপ্লিট হয়ে যায় মানে এন্ড হয়ে যায় অটোমেটিক্যালি, তো আমরা আবার একটা মিটিং জেনারেট করব, তখন সেটা আবার সেখানে তোমরা ওই সেম আইডি আর পাসওয়ার্ড দিবে, আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবে, ঠিক আছে? দেখো এখানে আমরা জেনারেশন অফ কম্পিউটার এটাতে যাওয়ার আগে এখানে তোমার জেনারেশন গুলোকে কিভাবে ডিভাইড করা আছে, যে কোনো হিস্ট্রি যখন লেখা হয়, মানে ধরো আমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রির কথা ভাবি বা আমরা যদি একদম এনসিয়েন্ট এজের কথা ভাবি, তো এনসিয়েন্ট এজে যখন ছিল যেখানে তোমার বলবো একদম ফার্স্ট যখন মানুষ শিকার করতে শুরু করলো বা এই ধরনের যে এনসিয়েন্ট হিস্ট্রি এটা, সেইখানে তখন কিন্তু কেউ আলাদা করে লিখে দিয়ে যায়নি যে এরকম ভাবে জিনিসগুলো তৈরি হতো। পরবর্তীকালে কি করা হয়েছে না তোমার এই হিস্ট্রি গুলো সম্বন্ধে লেখা হয়েছে, এই হিস্ট্রি গুলো সম্বন্ধে লেখা হয়েছে, ঠিক আছে? তো এবার এখানে দেখো যে আমরা এই জেনারেশন অফ কম্পিউটারটাকে যখন কম্পিউটার ফার্স্ট ইনভেন্ট হলো বা যখন ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটার গুলো তৈরি হলো, সেখান থেকে কিন্তু ওইভাবে জেনারেশন পরপর এইভাবে বলা হয়। প্রথমে কি করা হয়েছিল যে তিনটি জিনিসের উপর বেস করে, ফার্স্ট হচ্ছে তোমার কি দ্য সাইজ অফ কম্পিউটার, সেকেন্ড হচ্ছে প্রসেসিং স্পিড। তোমরা প্রত্যেকে অডিও গুলো মিউট করে রাখো, প্রচুর নয়েজ হচ্ছে, অডিও গুলো মিউট করে রাখো প্রত্যেকে। যারা অডিও গুলো মিউট করনি অডিও গুলো মিউট করো, তাহলে নয়েজ হচ্ছে কেউ বুঝতে পারবে না কোনো। সাইজ অফ কম্পিউটার, প্রসেসিং স্পিড এন্ড সেই সঙ্গে সঙ্গে তোমার কি না পোর্টেবল কিনা, এই তিনটে জিনিসের উপর বেস করে মেনলি আমরা জেনারেশন গুলোকে ক্রিয়েট করেছি। তো একদম যদি ফার্স্ট জেনারেশনের কথা ভাবা হয়, ফার্স্ট জেনারেশনে কি হতো না সেখানে তোমার ভ্যাকুয়াম টিউব ইউজ করতাম আমরা। তো এইখানে কি আমি কম্পোনেন্ট গুলোর নাম লিখছি না, তো এখানে ভ্যাকুয়াম টিউব যে ইউজ করা হতো, এটা কি বলতো আমরা যে বাল্ব গুলো দেখি সেই বাল্বের যে ফিলামেন্ট হয় বা ইয়েলো কালারের যে বাল্ব গুলো দেখি বাইরে, সেই বাল্ব গুলো যে ফিলামেন্ট হয়, এখানেও এই টিউবের মধ্যে তোমার ফিলামেন্ট গুলোকে ইউজ করা হতো। আমি দেখাচ্ছি ছবি তোমাদের, দেখো। ভ্যাকুয়াম টিউব আমরা যখন ইউজ করতাম, সেখানে এর ভেতরে কি বলতো ফিলামেন্ট ইউজ করার জন্য তোমার কি হতো, এর হিট জেনারেশনটা প্রচুর হতো। এবং একদম ফার্স্ট জেনারেশনে যে কম্পিউটার ইএনআইএসি, তারপর ইউএনআইভিএসি, ইউএনআইএসএসি, এই মেশিনগুলোকে ইউজ করতাম আমরা। তো এই মেশিনগুলো একদম ফার্স্ট, যদি ফার্স্ট ইলেকট্রিক্যাল কম্পিউটার যদি জিজ্ঞেস করে এক্সামে, তো আমরা বলবো যে ইএনআইএসি, ইনিয়াক। তো এবার দেখো ইনিয়াক এটা এখন ফার্স্ট ইউজ করা হয়েছিল, এখানে ভ্যাকুয়াম টিউব প্রায় 20,000 ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছে, ঠিক আছে? 20K ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা ভ্যাকুয়াম টিউব 0.5 ওয়াট করে হিট জেনারেট করে। তো তার ফলে কি না টোটাল যদি 20K ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয় একটা টোটাল সিস্টেমের মধ্যে, তো সেখানে কি হবে না টোটাল সিস্টেমটাতে যদি আমরা একটু কারো এগুলো যেগুলো অডিও গুলো এখনো মিউট করেনি অডিও গুলো মিউট করো, প্রচুর নয়েজ হচ্ছে। ইয়ে শোনো, তোমার অডিওটা মিউট করে দাও। সৌনক অডিও মিউট করো, আর ইয়ে কি বলে সারণী
সারণী সোমনেল, অডিও মিউট করো। হ্যাঁ স্যার। তুমি অডিওটা মিউট করে দাও, যখন কোশ্চেন করবে তখন তোমার মিউটটা উঠে যাবে। অডিও, হ্যাঁ অডিও গুলো মিউট করে রাখো। ইয়ে সুমৌলি করো। আমি দাঁড়াও বলে দিই একটু, আগে ফার্স্ট দিন তো একটু সবাইকে বলে দিই, তারপর তোমার শুরু করছি। এখানে ইয়ে গৌরব, গৌরব অডিও মিউট করো। এটা মনে হয় সারণী, সারণী অডিওটা মিউট করো। যখন কোশ্চেন করবে তখন অডিও মিউট যেটা করা থাকছে সেটা আনমিউট করে কোশ্চেনটা করবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে আমি ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটার, সেখানে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের জন্য সেখানে কি হতো না, ভ্যাকুয়াম টিউবটা ইউজ করা হতো। এবার ভ্যাকুয়াম টিউব ইউজ করার জন্য তোমার কি হলো না, সেখানে হিট জেনারেশন প্রচুর হতো। হিট জেনারেশন হওয়ার কারণ কি না, আমরা দেখবে আমরা যে সমস্ত বাল্ব গুলো ইউজ করি বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি, তার জন্য সেখানে একটা কনসাম্পশন হয় যে এতটা ওয়াট করে কনসাম্পশন হচ্ছে। তো এখানে এক একটা টিউবের জন্য তোমার 0.5 ওয়াট করে কনসাম্পশন হতো। ওকে, তো এই 0.5 ওয়াট করে কনসাম্পশন হওয়ার জন্য তোমার কি না প্রায় 10,000 ওয়াট এখানে কি বলবো তোমার ইলেকট্রিসিটি কনসাম্পশন হচ্ছে এট এ টাইমে। তো স্বাভাবিকভাবে এখানে কি হিট জেনারেশন প্রচুর হতো, এবং হিট জেনারেশন হওয়ার জন্য এখানে যে কোনো একটা টিউব, এগুলো কি বলতো সিরিয়ালি থাকে, মানে তোমার ধরো আমরা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 এইভাবে যদি রাখি, তো আমি যদি এখান থেকে 3টাকে অমিট করে দিই, তাহলে দেখো এর যে সিরিজটা, সেই সিরিজটা ব্রেক করে যাচ্ছে। সেরকম ভাবে টিউব গুলো এইভাবে পরপর পরপর সাজানো থাকতো, মানে এক সিরিয়ালি থাকতো পরপর। যেমন আমি তোমাদের এন্ড গেটটা দেখিয়েছিলাম, সেখানে যেরকম সিরিয়ালি ছিল সেরকম ভাবে সিরিয়ালি থাকতো। তো কোনো একটা সিরিজ যদি ব্রেক করে যায়, ব্রেক করে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কি হবে না, টোটাল সিস্টেমটা ব্রেকডাউন করে যাবে। তো এই প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য আমরা সেকেন্ড জেনারেশনে, তাহলে ফার্স্ট জেনারেশনটা আরেকবার আমি একটু বলছি। দেখো ফার্স্ট জেনারেশনে কি হলো না, মেইন কম্পোনেন্ট হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এখানে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো যদি বলা হয়, অ্যাডভান্টেজ কি না, এখানে সেই সময়তে যে সমস্ত ডিভাইসেস গুলো ছিল, সেই ডিভাইসেস গুলো থেকে এই ডিভাইস অনেক বেশি বেটার পারফর্ম করতো এবং ফাস্টার তোমার পারফর্ম করতো। তো আর এক্সাম্পল গুলো মনে রাখবে, ইনিয়াক, ইউনিভ্যাক, ইউনিস্যাক। সেকেন্ড জেনারেশনের ট্রানজিস্টার আবিষ্কার হলো। ট্রানজিস্টার ইনভেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কি এখানে উইলিয়াম সাকলে একজন সায়েন্টিস্ট, যিনি ট্রানজিস্টার ইনভেন্ট করেন। তো এটা দেখো এইখানে তোমার ফার্স্ট জেনারেশনের যে মেশিন গুলো, সেই মেশিন গুলো সাইজ গুলো অনেক বড় সাইজের হতো। আমি এখানে ছবি দেখাচ্ছি ফার্স্ট জেনারেশন কম্পিউটারে। এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি বলতো লার্জ সাইজের হতো, এরকম ভাবে এর মধ্যেই তোমার ভ্যাকুয়াম টিউব গুলোকে, এই যে আমরা যে বোর্ড গুলো দেখতে পাচ্ছি সার্কিট বোর্ড, সেই বোর্ডের মধ্যে, মানে এখন যেমন মেইনফ্রেম কম্পিউটার হয়, মেইনফ্রেম কম্পিউটারের যে বোর্ড হয়, সেই বোর্ডের মধ্যে তোমার ডেটাকে আমরা স্টোর করে রাখি। আগে কি করা হতো, এরকম বোর্ডের মধ্যে ভ্যাকুয়াম টিউব গুলোকে পরপর পরপর সাজিয়ে রাখা হতো, ঠিক আছে। এবং আমরা তখন ডিজিটালি কোনো আউটপুট পেতাম না, তখন অডিও, সরি অডিও না, তোমার আমরা সিগন্যালের সাহায্যে আউটপুট গুলোকে পেতাম। তো মেইনলি এটা সেকেন্ড যে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা যে এনক্রিপশনের কাজ করি, এনক্রিপশন মানে কি, যেমন ধরো আমি আমরা যখন মেসেজ সেন্ড করি, লেটস সে হ্যাভ টাইপ হ্যালো, হাউ আর ইউ, এটা হয়তো লিখলাম। তো এইখানে তোমার কি না, এই মেসেজটা ডিরেক্ট একদম এইভাবে না গিয়ে এটাকে এনক্রিপ্ট করে পাঠানো হতো। এনক্রিপশন এই জিনিসটা একটু ভালো করে বোঝো সবাই, হ্যাঁ। তুই নেন্টো অডিও মিউট করো, এভাবে বাইরে থেকে নয়েজ করলে পড়াতে পারবো না।
তো এনক্রিপশন কি জিনিস দেখো একটু। এনক্রিপশনে কি হয় না তোমার এখানে আমরা যেভাবে পাঠাচ্ছি মানে এন্ড টু এন্ড এনক্রিপশন বলা হয়। এখন আমরা এন্ড টু এন্ড এনক্রিপশন এটা ইউজ করি, তখন কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন ইউজ করা হতো না, তখন শুধু এনক্রিপশন ইউজ করা হতো। এনক্রিপশন করার সময় যেমন দেখো এই যে কথাটা লিখে পাঠালাম, এইখানে প্রত্যেকটা যে ক্যারেক্টার পাঠানো হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ওর জন্য করসপন্ডিং একটা একটা করে কোড ছিল, মানে অ্যাস্কি কোড বলা হয়। কোডটার নাম হচ্ছে অ্যাস্কি কোড, ASCII অ্যাস্কি কোড। মানে আমি এইচ লিখলাম, তার জন্য একটা অ্যাস্কি কোড আছে, মানে একটা নিউমেরিক ডিজিট আছে। লেটস সে যেমন এ এর জন্য হচ্ছে 65, ঠিক আছে, এরকম ভাবে বি এর জন্য 66, সি এর জন্য 67, এইভাবে কিছু অ্যাস্কি কোড আছে। এবার তোমরা বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারো। ডেসিমেল থেকে বাইনারিতে যখন আমরা কনভার্ট করি, ডেসিমেল টু বাইনারিতে যে আমরা কনভার্ট করছি, কনভার্ট করার সময় তোমার কি হয় না 01 এ আমরা রেজাল্টটা পাই, মানে 65 কে যদি আমরা ট্রান্সলেট করি 101 এরকম একটা নাম্বার চলে আসে। তো এখানে 0 মানে ভোল্টেজ, ভোল্টেজ হাই যখন হবে তখন সেটাকে আমরা 1 বলছি, আর ভোল্টেজ লো যখন হবে তখন সেটাকে আমরা 0 বলছি। তো এই ভোল্টেজ আপ ডাউন এটার উপর বেস করে কম্পিউটার সিস্টেম কিন্তু দাঁড়িয়ে আছে। মানে আমরা কি বুঝতে পারলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়তে যখন ডেটাকে ট্রান্সফার করা হতো, লেটস সে কোনো একটা জায়গা থেকে, মানে একটা প্লেস আছে, ধরো এখানে সেন্টার আছে এখানে রিসিভার আছে, তো সেন্টার যখন সেন্ড করছে রিসিভার পর্যন্ত পৌঁছচ্ছে, মাঝখানে থার্ড পার্টি কি করতো, আমি একটু ছবি এঁকে তোমাদের বলছি। দেখো এ সেন্টার হয়ে গেল আর এ হয়ে গেল রিসিভার। সেন্ডার রিসিভার হলো। এবার সেন্ডার যখন সেন্ড করছে রিসিভার সেটাকে রিসিভ করছে, আবার রিসিভার সেন্ড, রিসিভারও কি করবে যখন সেন্ডার হলো রিসিভার সেন্ড করলে এ তখন রিসিভ করছে, মানে একই সঙ্গে কাজ করছে। এবার যেটা সমস্যা প্রবলেম যেটা থেকে গিয়েছিল কি, মানে আমরা এখন অডিও, মানে ধরো আমি ফোনে কোনো কথা বলছি বা ওয়াকি টকি ইউজ করে যখন কোনো কথা বলছি, তো মাঝখান থেকে কোনো থার্ড পার্টি কি করতো না এটাকে অ্যাক্সেস করতে পারে। তো আমি এখানে থার্ড পার্টি বলেও লিখে দিলাম। তো এটাকে আমরা পরবর্তীকালে এখন আমরা যে টার্মে জানি সেটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং বলা হয় এটাকে, বুঝতে পেরেছো? তো সেন্ডার সেন্ড করছে রিসিভার রিসিভ করছে, তো ইন বিটুইন কিছু থার্ড পার্টি কি করতো না এদের মধ্যে যে ডেটা ট্রান্সফার হচ্ছে সেই ট্রান্সফার স্যার করে ডেটা। হ্যাঁ বলো বলো। স্যার হ্যাঁ, কি ওই থার্ড পার্টি যেন কি করেন বললেন যেন? এখন আমরা এথিক্যাল হ্যাকার বলি এদের, ঠিক আছে, যারা কি করছে এই সেন্ডার আর রিসিভারের মধ্যে যে ডেটা ট্রান্সফার হচ্ছে সেই ট্রান্সফার করা ডেটাটাকে ওরা কি নিজেদের মধ্যে কনজিউম করে নিতে পারে বা নিজেদের মেশিনের মধ্যে নিয়ে নিতে পারে, বুঝতে পেরেছো? মানে এটাকে আমরা ওকে হ্যাক স্যার। করা বলি, বুঝতে পেরেছো? তো ওকে এইখানে স্যার। এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য এই এনক্রিপশন টেকনিকটাকে নিয়ে আসা হয়, যেখানে কি করা হলো না আমরা যেটা সেন্ড করছি অ্যাকচুয়ালি যখন মাঝখান দিয়ে যাচ্ছে, মানে আমরা এখান থেকে লিখে পাঠালাম, ধরো আমি এখানে মেসেজটা লিখলাম, লেটস সে আই হ্যাভ টাইপ হ্যালো, এটা লিখলাম। তো এটা এখন এই ওয়্যারের থ্রু দিয়েই হোক বা ওয়্যারলেস মিডিয়ামের থ্রু দিয়েই হোক যখন যাচ্ছে রিসিভার পর্যন্ত, তখন ও কি করছে একে ট্রান্সফার করে দিচ্ছে, মানে HELLO এটাতে না গিয়ে ও 0101 এভাবে কনভার্ট করে পাঠাচ্ছে। এবং এটা মেশিন ডিপেন্ডেন্ট। মেশিন ডিপেন্ডেন্ট মানে কি, যেমন ধরো আমরা লুডো ডাইস যখন থ্রো করি, থ্রো করার সময় আমি জানি কি আমি প্রত্যেকবারই 6 করতে পারি, মানে আমার মনে হলো যে প্রত্যেকবার 6 পাবো, তো সেটা তো সম্ভব নয়, তাই তো, বা সেটা হয়ও না। তার কারণ কিনা সেটা ডিপেন্ড করছে র্যান্ডমলি, সেটা তোমার কি মুভ করছে। একই রকম ভাবে এইখানে যখন আমরা ডেটাকে সেন্ড করছি, সেন্ডার যখন সেন্ড করছে আর রিসিভার যখন রিসিভ করছে, ইন বিটুইন আমরা এই যে হ্যালো লেখাটা পাঠালাম সেই লেখাটা কি করবে ও নিজের মতো করে মেশিন কনভার্ট করে রিসিভার পর্যন্ত পৌঁছবে। এবং রিসিভার যখন দেখবে তখন সেখানেও হ্যালো লেখাটাই দেখবে, কিন্তু তোমার ইন বিটুইন মাঝখানে যারা দেখবে তারা কিন্তু অন্য লেখা দেখতে পাবে। তো এটা করার একটাই কারণ কি, যাতে করে ধরো আমি
আমি একটা কনফিডেন্সিয়াল ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সেন্ড করতে যাচ্ছি, তো ইন বিটুইন যাতে করে এরকম না হয়ে যায় যে অন্য কেউ সেই ডেটাটা পেয়ে যায়, তার জন্য আমরা এইভাবে করব। ওকে, তো এটাই মেন এজেন্ডা ছিল, এই জন্যই তোমার কি না তখন এত এক্সপেন্সিভ একটা ডিভাইসকে তৈরি করা হয়েছিল। নেক্সট আমরা সেকেন্ড জেনারেশন যে কম্পিউটারের কথা বললাম, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে তোমার কি না ট্রানজিস্টর ইউজ করা হলো। ট্রানজিস্টর ইউজের জন্য তোমার আমরা আমরা কিন্তু জেনারেশন অফ কম্পিউটারের এই তিনটে জিনিসকে মাথায় রাখবো। একটা হচ্ছে কি সাইজ অফ দ্য কম্পিউটার, প্রসেসিং স্পিড এন্ড পোর্টেবল কিনা। সাইজ অফ কম্পিউটার তোমার এইখানে ফার্স্ট জেনারেশনে অনেক বেশি ছিল, যেটা সেকেন্ড জেনারেশনে এসে অনেকটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এখানে সেকেন্ড জেনারেশনের যে ফার্স্ট জেনারেশনের সঙ্গে অ্যাডভান্টেজ একটাই, এর সাইজটাই শুধুমাত্র ছোট হয়েছিল, কিন্তু একই রকম ভাবে হিট জেনারেট হতো, আর তার সঙ্গে সঙ্গে তোমার কি না এখানে মেইনটেনেন্সের যে এক্সপেন্সেসটা, সেই মেইনটেনেন্স এক্সপেন্সেসটা অনেক বেশি ছিল। এবার আমরা যদি থার্ড জেনারেশন, যেটার জন্য থার্ড জেনারেশন যেটা বলতে পারো একটা বিরাট ইনভেনশন বলতে পারো, মানে যেটা এখনো পর্যন্ত যে সমস্ত ডিভাইস গুলো আমরা ইউজ করি সেখানে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করি। ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ইউজ করছি। তো এইখানে দেখো যে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি যে ইউজ করা হচ্ছে, এটা ইউজ করার সঙ্গে সঙ্গে কম্পিউটার সিস্টেমের সাইজ হঠাৎ করে অনেক ছোট করে দেওয়া গেল। এই জায়গাটা কম্পিউটার গুলো দেখলে বুঝতে পারবে যে সেখানে তোমার কি না এগুলোর ফিচার্স গুলো আমি একটু একটু করে বলছি। দেখো, মানে অ্যাকচুয়াল ক্লাসে আমাদের যে ইন্টারাকশন হয় সেই ইন্টারাকশনটা হয়তো পুরোটা হয়তো হবে না, কিন্তু তোমার যতটা আমরা পসিবল হয় পুরোটাই আমরা করার চেষ্টা করছি। মানে তোমরা শোনো আর রেকর্ড গুলো পরে আবার একবার চালিয়ে দেখবে, দেখার পর সেখান থেকে ডাউট থাকলে সেই ডাউট গুলো আমাকে আবার জিজ্ঞেস করবে, কেমন? তো এখানে মেশিন গুলো দেখো, মেশিন গুলো সাইজ গুলো হঠাৎ করে এরকম ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার কারণটা কি? সেটা হচ্ছে এই ডিভাইসটার জন্য ইন্টিগ্রেটেড সার্কিট। আমি তোমাদের দেখিয়েছিলাম হয়তো ইন্টিগ্রেটেড সার্কিট কোনগুলোকে বলে, বা আমি তোমাদের একটা যখন মাদারবোর্ডের যে মাদারবোর্ডে যখন দেখিয়েছিলাম সেখানে আইসি গুলোকেও দেখিয়েছিলাম তোমাদের, যে এইগুলোকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলছি। তো এই ইন্টিগ্রেটেড সার্কিট ইনভেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কি হলো না, মেশিনের সাইজ তো কমেই গেল, তার সঙ্গে সঙ্গে এর যে প্রসেসিং স্পিড অন্যান্য যে সমস্ত ডিভাইস তার প্রসেসিং স্পিডের থেকে অনেক বেশি হলো। ঠিক আছে, তো এর পরে ফোর্থ জেনারেশনে আমরা ভিএলএসআইসি এটা ইউজ করলাম, যেটাকে আমরা মাইক্রো প্রসেসর বলছি। যেটাকে আমরা মাইক্রো প্রসেসর বলছি। মাইক্রো প্রসেসর কি না, আমরা ফোর্থ জেনারেশন এখন যে কম্পিউটার গুলো ইউজ করছি, মানে আমরা যে কম্পিউটার গুলো ট্রেনিং এর জন্য ইউজ করি বা আমরা যে কম্পিউটার গুলো এখন ইউজ করছি, সেই কম্পিউটার গুলো প্রত্যেকটাই তোমার ফোর্থ জেনারেশন কম্পিউটার। ঠিক আছে, দেখো এইখানে আমি তোমাদের এটা বলেছিলাম যে মাইক্রো প্রসেসর তোমার কি করা হয় না, এতে আমরা যে ফোর্থ জেনারেশন কম্পিউটারের যে মেইন কম্পোনেন্ট মানে যেটাকে আমরা সিপিইউ বলছি, সেটাই অ্যাকচুয়াল মাইক্রো প্রসেসর। মানে অ্যাকচুয়ালি যে প্রসেস গুলো হচ্ছে এইখানে থার্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিট ইনভেন্ট হওয়ার পর সেখানে তোমার কি হলো না, বোর্ডের সাইজ তো তোমার ছোট করে দেওয়া গেল, কিন্তু প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদা করে তোমার আইসির প্রয়োজন হতো। লেটস সে আমি অ্যারিথমেটিক্যাল অপারেশন পারফর্ম করব, আমার মনে হলো যে তোমার ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো পারফর্ম করবো, তার জন্য একটা ইন্টিগ্রেটেড সার্কিট। একটা একটা স্টোর করা কোনো ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার ইচ্ছে হলো, তো সেখানেও তোমাকে একটা আলাদা করে বলে ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করতে হতো। তো তার জন্য এরকম একটা বোর্ডের মধ্যে অনেকগুলো ইন্টিগ্রেটেড সার্কিটের রিকোয়ার্ড ছিল। কোন একটা সার্কিট যদি নষ্ট হয়ে যেত তাহলে সেই পার্টিকুলার পারপাসটাকে আর সার্ভ করতে পারতো না। লেটস সে হয়তো অ্যারিথমেটিক্যাল যে প্রসেস গুলো হচ্ছে সেই প্রসেসের জন্য যে ইন্টিগ্রেটেড সার্কিট সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তাহলে তোমার তো এই জন্য ওরা চাইলো যে একটা পাওয়ারফুল প্রসেসর তৈরি করতে, যে প্রসেসরটা হবে কি না একটা বড় কিছুই না, এটা একটা বড় তোমার কি ইন্টিগ্রেটেড সার্কিট বলতে পারো, যে যেটার মধ্যে যে আইসিতে দেখো যেমন পিন ছিল, এখানে একাধিক এরকম দেখো ছোট 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 অনেকগুলো পিন আছে দেখতে পাচ্ছ।
তো এই পিনগুলোর প্রত্যেকটার একটা একটা করে পারপাস আছে। একদম এক ফার্স্ট যে মাইক্রোপ্রসেসর সেটা হচ্ছে 8085, এটা যে ফার্স্ট মাইক্রোপ্রসেসর এরিকসন, তার ডায়াগ্রামটাই তোমরা পাবে, কেন কি তার ছবি তোমরা পাবে না। এই যে এইটা হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসর, সেখানে তোমার তার উপরে দেখো এইটা হচ্ছে মেইন প্রসেসর, তার উপরেই তোমার হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট গুলো বসানো ছিল। এটা একদম ফার্স্ট মানে ফোর্থ জেনারেশন কম্পিউটারের ফার্স্ট মাইক্রোপ্রসেসর 8085। তো এখানে দেখো যে নেক্সট আমরা কি করলাম না, ফিফথ জেনারেশন যে কম্পিউটার এখন আমরা যেটা ইউজ করছি সেখানে মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়, ঠিক আছে, বা KIPS বলা হয়, নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম, এটা সম্বন্ধে আমি একটুখানি বলি তোমাদের। আমরা যে সুপার কম্পিউটার গুলো দেখি সেগুলো প্রত্যেকটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর বেস করে আছে। লেটস সে আমরা যদি কম্পিউটার সিস্টেমের একটা মেইন ডিসঅ্যাডভান্টেজ ভাবি, বা কম্পিউটার সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ যদি বলা হয় সেটা হচ্ছে কি, কম্পিউটার সিস্টেমের মেইন ডিসঅ্যাডভান্টেজ কি, যে কম্পিউটার সিস্টেম যখন আমরা ইউজ করছি সেখানে তোমার ওকে যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন আমার মনে হলো যে গুগল ক্রোমটা ওপেন হয়ে যাচ্ছে, সেটা আমি নিজে মনে মনে ভাবলে কিন্তু হবে না, বা আমার থিঙ্কিং এর উপর বেস করে কোনো কিছু হবে না। সেখানে আমাকে ওকে ইনস্ট্রাকশন দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কি আমি ক্রোমে ক্লিক করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্রোমটা ওপেন হবে না। তো একই রকম ভাবে এটার ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো, যে ডিসঅ্যাডভান্টেজ এই কারণে যে সিচুয়েশন বুঝে কম্পিউটার সিস্টেম নিজের থেকে কোনো কাজ করতে পারে না। মানে কম্পিউটার সিস্টেম এক কথায় যদি বলা হয় যে কম্পিউটার সিস্টেমের নিজের কোনো ইন্টেলিজেন্সি নেই। তো আমরা কি করছি না, কম্পিউটার সিস্টেমকে একটা ইন্টেলিজেন্সি প্রোভাইড করছি। এবার তুমি বলবে যে ইন্টেলিজেন্সি আমরা কিভাবে প্রোভাইড করছি, তার জন্য দরকার হবে তোমার কি প্রোগ্রাম। এবার এই প্রোগ্রাম লেখা হয় প্রোলগ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে আমরা রোবটকে তৈরি করি। দেখো আমরা এখন প্রোলগ এই যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করে আমরা রোবটকে তৈরি করছি। আর্টিফিশিয়াল রোবোটিক্স যে সিস্টেম, সেই রোবোটিক্স এর আমি তোমাদের কনসেপ্ট বোঝাও বলেছিলাম, তো একটু ছোট্ট করে এখানে বলে দিচ্ছি যে রোবোটিক্স এখানে কি হয় বলতো, যে আমরা একটা রোবটকে আমরা যেরকম ভাবে চাইছি আমাদের ইনস্ট্রাকশন মতো মুভ করাতে, বা লেটস সে আমার মনে হলো যে কোনো একটা হেভি জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানোর দরকার, তো সেখানে আমরা রোবটকে ইনস্ট্রাকশন দিয়ে করাতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো আমরা আমাদের যে ইন্টেলিজেন্সি বা আমরা আমাদের যে থিঙ্কিং বা আমাদের যে ব্রেন চাইল্ড, সেই ব্রেন চাইল্ডকে কি করছি প্রোগ্রাম আকারে যখন একটা সিস্টেমের মধ্যে ইনবিল্ড করে দিচ্ছি, তখন তাকে আমরা বলছি নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম। মানে আমাদের যে নলেজ বা আমাদের যে ইন্টেলিজেন্সি সেটা আমরা একটা সিস্টেমের মধ্যে প্রসেস করে দিচ্ছি, ঠিক আছে। এবং এটার জন্য কি কি প্রোগ্রামিং ইউজ করা হয়, প্রোলগ আর সরি এটার জন্য প্রোলগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো আমি আবার একবার একটু রিপিট করছি, দেখো যে জেনারেশন অফ কম্পিউটারে ফার্স্ট মেইনলি তিনটে জিনিসের উপর বেস করে হতো। একটা হচ্ছে কি সাইজ অফ কম্পিউটার, প্রসেসিং স্পিড, আর তার পোর্টেবল কিনা। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মেইন কম্পোনেন্ট ছিল ভ্যাকুয়াম টিউব, যেখানে প্রচুর হিট জেনারেট হতো, এবং সেই সঙ্গে সঙ্গে কি না এই হিট জেনারেট হওয়ার জন্য তোমার সেন্ট্রাল এসি এয়ার কন্ডিশন রুমের মধ্যে পুরো সিস্টেমটাকে রাখতে হতো। এবং এর যদি অ্যাডভান্টেজ বলা হয়, অ্যাডভান্টেজ একটাই, সেটা তুমি বলবে যে সেই সময় যে সমস্ত ক্যালকুলেটিং ডিভাইস গুলো তৈরি হয়েছিল সেই ডিভাইস গুলো থেকে এটা অনেক ফাস্টার ডিভাইস ছিল। সেকেন্ড জেনারেশন কম্পিউটারে কি না, যেটা আমরা ভ্যাকুয়াম টিউব যেটা ইউজ করা ছিল, ইনস্টেড অফ ভ্যাকুয়াম টিউব ইউ ইউজ ট্রানজিস্টর হিয়ার। তো এই ট্রানজিস্টর ইউজ হওয়ার ফলে এনক্রিপশনের যে টেকনোলজি অনেকটা আপগ্রেড করলো, এবং আপগ্রেড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কি পোর্টেবল তো হলো না, কিন্তু তোমার কি না ভ্যাকুয়াম টিউব ইউজের সময় যে সাইজটা ছিল সেই সাইজটা অনেকটা রিডিউস হয়ে গেল। এবার নেক্সট আমরা যেটা বললাম, আমি এখানে ভোল্টেজ হাই লো দিয়ে এটা বুঝিয়েছিলাম যে এনক্রিপশন কিভাবে হচ্ছে সেন্টার রিসিভারের মধ্যে। থার্ড জেনারেশন কম্পিউটারে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট ইনভেন্ট করলাম, যার ফলে কম্পিউটার সিস্টেম গুলোর সাইজ অনেক কমে গেল। হ্যাঁ, আমি একটু থার্ড জেনারেশন কম্পিউটারটা একবার ফিরছি। এখানে
কি কি ডিভাইস ইউজ করা হতো সেটা আমি একটু বলি। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো দেখো মাউস কিন্তু নেই, মানে মাউস হচ্ছে 4th জেনারেশন কম্পিউটারে এসেছে এবং 1982 মানে স্টিভ জবস যখন মেসিনথস কম্পিউটার ফার্স্ট ইনভেন্ট করেন তখন তোমার মাউস ইউজ হওয়া শুরু হয়। কিন্তু তার আগে সমস্ত কিছু কিবোর্ড ইউজ করেই করা হতো। আর সেখানে মেইনলি হার্ড ডিস্ক গুলো যে হার্ড ডিস্কের ব্যবহার অনেকটা পরে শুরু হয়েছে, 3rd জেনারেশনে শুরু হয়েছে অনেকটা পরে, কিন্তু ফার্স্টের দিকে যে সমস্ত কম্পিউটার সিস্টেম গুলো ছিল সেগুলো প্রত্যেকটাই ফ্লপি ডিস্ক ড্রাইভার ইউজ করতো। এই যে এই জায়গাটা যেগুলো দেখছো এগুলোকে আমরা ফ্লপি ডিস্ক ইনসার্ট করার জায়গা বললাম। আমরা যেমন পেন ড্রাইভ বা অন্যান্য সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস গুলো ইউজ করছি তখন এই ডিভাইসটা ইউজ করা 3rd জেনারেশন কম্পিউটার। এই ডিভাইস মানে কি এখানে তোমার 1.44 এমবি তোমরা পড়েছো অনেকবারই যে 1.44 এমবি এতটা স্পেস অকুপাই করে এর মধ্যে ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, এর ইনসাইডে ট্র্যাক সেক্টর থাকে, এটা আমি পরে তোমাদের আলোচনা করব, মানে হার্ডওয়্যারের নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেখানে গিয়ে এটা নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কি? এই মিটিংটা দেখো 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি আবার তোমরা কি করবে, জয়েন করবে সবাই, ঠিক আছে? প্রত্যেকে মিউট গুলো উঠিয়ে দাও, কারো কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত বলো, তারপর আমরা নেক্সট পোরশনটাতে আসছি। স্যার হ্যাঁ বলো। স্যার কেআইপিএস এর ফুল ফর্মটা কি বললেন? নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম। স্যার নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম। হ্যালো স্যার। বলো। স্যার আমি সৌমনীল। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। স্যার বলছি যে ভিএলসিআইসি টা মানে কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলো। স্যার ভিএলএসআই কে সি এর ফুল ফর্মটা কি? এই যে আমি লিখে দিয়েছি দেখো এখানে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। স্যার হ্যাঁ বলো। স্যার বলছে আইসি এর ফুল ফর্মটা? ইন্টিগ্রেটেড সার্কিট। বলো, আর কারো কোনো কোশ্চেন? স্যার ওই ইয়েতে 3rd জেনারেশন কম্পিউটারের কিবোর্ড ছিল আর আরেকটা কি ছিল যেটাতে ওরা ওই ডেটা স্টোরেজ জন্য floppy disk। আউটপুটের জন্য মনিটর আর ইনপুটের জন্য কিবোর্ড আর স্টোরেজের জন্য ফ্লপি ডিস্ক ড্রাইভার ইউজ করে। আর কারো কোনো কোশ্চেন আছে? দেখো এইটা এই মিটিংটা শেষ হয়ে যাবে, আমি আবার কি করবে ওই যে সেম আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা ইন করবে, 2 মিনিট তোমরা ব্রেক নাও তারপর করবে, ঠিক আছে? আমি এটা এন্ড করলাম। হ্যাঁ, আর কোনো কোশ্চেন নেই তো? স্যার বলো বলো। স্যার একই পাসওয়ার্ড আর একই আইডি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, একই আইডি পাসওয়ার্ড। তুমি একটু পরে শুরু করবে, হ্যাঁ 5 মিনিট ব্রেক নিয়ে নাও, 5 মিনিট পরে, কারণ এই রেকর্ডটা সেভ হয়ে যাক, এটা আমি আপলোড করব তারপর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার আজকে